গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পেজ লেআউট পর্যন্ত। আজকে আমরা আলোচনা করব ইনসার্ট মেনু। দুটা কমান্ড বাকি ছিল আমাদের, একটার নাম হলো পিভট টেবিল আর হলো টেবিল। পিভট টেবিল এবং টেবিলের দুই কাজ। এরপরে কি আমরা আলোচনা করব ভিউ মেনু। ভিউ মেনু সম্পর্কে আমরা আলোচনা করব, রিভিউ মেনু সম্পর্কে আমরা আলোচনা করব। যদিও বা ভিউ এবং রিভিউ তেমন একটা প্রয়োজন নেই আমাদের, এরপর টুকিটাকি যদি প্রয়োজন হয় ওই সকল কমান্ড সম্পর্কে আলোচনা করব। ইনসার্ট মেনুর প্রথমে দেখতে পাচ্ছেন পিভট টেবিল। পিভট টেবিলের আসলে এটার কাজ কি? এটার কাজ ক্ষুদ্র এবং এটার কাজ বৃহৎ। কি ধরনের? এটা কাজটা হলো এমন যে আপনি মার্কেটিং অফিসে আছেন, এখন মার্কেটিং অফিসে থাকা সত্ত্বেও আপনাকে অনেক সময় এমন কিছু রিপোর্ট বের করার প্রয়োজন হয় বা লাগে যা আপনাকে সাবমিট করতে হয়। ওই ধরনের কাজগুলো আপনি কিভাবে সাবমিট করবেন? সাবমিট করার জন্য যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো যে আপনি কি জিনিসটা সাবমিট করতে যাচ্ছেন। যেমন প্রথমত কথা হলো, আপনি কোনো এক জায়গার ডিলার অথবা কোন এক জায়গার মার্কেটিং অফিসার। ওই মার্কেটিং অফিসার অথবা ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার, ওই মার্কেটিং ম্যানেজারের যে কাজটা থাকে সেটা হলো তার অধীনে যে সকল ওয়ার্কাররা আছে ওই ওয়ার্কারদের রিপোর্ট, আপডেট রিপোর্টগুলো সবসময় দেখা। আপডেট রিপোর্টগুলো আপনি খুব সুন্দরভাবে দুইটা সিস্টেমে দেখতে পারবেন। একটা সিস্টেম হলো ওয়ান ওয়ে আর একটা সিস্টেম হলো মাল্টিপল। ওয়ান ওয়ে বলতে শুধুমাত্র একটা বের করতে পারবেন, যেটা আপনি অলরেডি শিখেছেন। যেমন এই যে ড্রপ ডাউন অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই ড্রপ ডাউন অপশনের মাধ্যমে নির্দিষ্ট একটা তথ্য বের করতে চাইলে আপনি বের করতে পারবেন। যেমন আপনি চাচ্ছেন জানুয়ারি মাসের রিপোর্ট, আপনি সেই ক্ষেত্রে ড্রপ ডাউন ক্লিক করার পরে সিলেক্ট অল থেকে আনমার্ক করে জানুয়ারিতে টিকমার্ক বসিয়ে দিয়ে ওকে বাটন প্রেস করেন, শুধুমাত্র জানুয়ারি রিপোর্টটা আপনার সামনে চলে আসবে। জানুয়ারি মাসে কে কি সেল করলো, কোন ওয়ার্কার কি সেল করলো, তার এরিয়া কোথায়, সে কি আইটেম সেল করলো, কত টাকা সেল করলো, এর একটা রিপোর্ট আপনি সরাসরি আপনি নির্দিষ্ট একটা টার্গেট করে আপনি ফলাফলটা বের করতে পারবেন। আরেকটা বিষয় দেখেন, যখন আপনি অল বাটন প্রেস করে ওকে বাটন প্রেস করবেন তখন আবার তথ্যগুলো চলে আসবে। এভাবে আপনি চাচ্ছেন যে কিবোর্ড, শুধুমাত্র কিবোর্ডটা জানতে চাচ্ছেন যে কিবোর্ড সেল কি পরিমাণ হয়েছিল, ওকে বাটন প্রেস করেন। দেখেন কিবোর্ড সেল হয়েছিল জানুয়ারি মাসে 15,600 টাকার, ফেব্রুয়ারি মাসে 18,500 টাকা, ডিসেম্বর 15,600 টাকা, সেপ্টেম্বর 13,500 টাকা। এভাবে মাস ওয়াইজ আপনাকে রিপোর্টটা বের করে দিচ্ছে। এভাবে আপনি ওয়ান ওয়ে এর মাধ্যমে যে কোনো নির্দিষ্ট একটা টার্গেট করে আপনি তথ্যটাকে দেখতে পারবেন বা বের করতে পারবেন। এরপর আসেন মাল্টিপল সিস্টেমে আপনি তথ্যগুলো বের করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে বের করতে হবে পিভট টেবিলের মাধ্যমে। পিভট টেবিলের মাধ্যমে মাল্টিপল সিস্টেমে আপনি আপনার রিপোর্টগুলো বের করতে পারবেন, এক নজরে সকল তথ্যগুলো আপনি খুঁজে পাবেন। এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনি যে প্রজেক্টটার অর্থাৎ যেই তথ্যগুলো থেকে আপনি এই ইয়েটা বের করতে চান ফলাফলটা, ওই তথ্য ঘরের মধ্যে ক্লিক করবেন যে কোনো একটা ঘরে, এরপর ক্লিক করবেন পিভট টেবিল। যখন আপনি পিভট টেবিলে ক্লিক করবেন তখন অটোমেটিকলি যতটুকু প্রজেক্ট আছে ততটুকু সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনি নিউ ওয়ার্কশিট আলাদাভাবে একটা ফাইলের মধ্যে তথ্যটা বের করে নেবেন। বের করার জন্য নিউ ওয়ার্কশিটের মধ্যে ক্লিক করবেন, এটা অটোমেটিক থাকে, আপনাকে জাস্ট ওকে বাটন প্রেস করতে হবে। যখন আপনি ওকে বাটন প্রেস করবেন তখন আলাদাভাবে ফাইলটা দেখাবে। বাম পাশে পিভট টেবিলের ফরম্যাট দেখাবে, ডান পাশে কি কি শিরোনামগুলো আছে এবং কোন কোন শিরোনামের তথ্যগুলো আপনি জানতে চান সেটার ফলাফল সামারি বের করার জন্য আপনার ঘরগুলো আসবে বা এরিয়া আসবে।
প্রথমে যদি আপনি চান এই ফরম্যাটটাকে একটু চেঞ্জ করতে, ক্লাসিক সিস্টেম করতে, সেই ক্ষেত্রে আপনি পিভট টেবিলের উপর রাইট বাটন ক্লিক করে পিভট টেবিল অপশনে যাবেন। এরপর ডিসপ্লেতে ক্লিক করে সেখান থেকে ক্লাসিক পিভট টেবিল লেআউটে ক্লিক করলে আপনার এই ফরম্যাটটা সুন্দর করে আপনার সামনে প্রেজেন্টেশন হবে। এবার আপনি কি জানতে চান, কি ধরনের তথ্য চান? এখানে 3টা শিরোনাম বা 4টা শিরোনাম শো করা যাবে। 4টা ঘর আছে। একটা হলো ড্রপ ডাউন এরো, সেকেন্ড নাম্বার হলো ড্রপ রোজ, ড্রপ ভ্যালু, ড্রপ কলাম। যেমন আমরা সেলসম্যান, আমরা এই জন্য সেলসম্যানকে নিয়ে নিচে রিপোর্ট ফিল্টার ছেড়ে দিলাম। ফলে দেখেন সেলসম্যানের অর্থাৎ সেলসম্যান ওয়েজ আমরা তথ্য জানতে চাইলে সেই ক্ষেত্রে আমরা সেলসম্যানটা বসিয়ে দিলাম ভ্যালুতে রিপোর্ট ফিল্টারে, এবং এরিয়াটাও বসিয়ে দিলাম আমরা এখানে। দুটো জিনিস আরো যদি চাই তাও পারবো। অর্থাৎ আমরা যে কোনো নির্দিষ্ট তথ্যগুলো বের করার জন্য ফিল্টারের মধ্যে আমাদের এই পয়েন্টগুলো বসালাম। এবার আসেন প্রোডাক্ট। আপনি প্রোডাক্টটা কোথায় বসাবেন? রো লেভেলে। কেননা আপনি চাচ্ছেন যে আপনার ক্যাচিং কোন মাসে কোন মাসে সেল হয়েছে, এই রিপোর্টটা কত টাকা সেল হয়েছে রিপোর্টটা আপনি জানতে চান। তার মানে হলো আপনার প্রোডাক্টটা হবে হলো আপনার লিস্ট আইটেমের মধ্যে। সেকেন্ড আসেন মান্থ নেম। মান্থ নেমটা আপনি বসিয়ে দিবেন কলামের মধ্যে, কেননা মান্থ নেম এভাবে যখন থাকবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, সেই ক্ষেত্রে আমার তথ্যগুলো এখান থেকেই ওই মাস ওয়াইজ আমার তথ্যগুলো ফুটে উঠবে। এবার আসেন সামারিটা নিয়ে আমরা সেলস অ্যামাউন্ট, সেটা আমরা ভ্যালুসে বসিয়ে দেব। এখন দেখেন তথ্যগুলো খুব সুন্দরভাবে আপনার সামনে আসছে, এবং সেই তথ্য যে একটা আসছে এমনটা না। যেমন দেখেন আপনি তথ্য জানতে চেয়েছেন যে কেচিং, আমার এই বছরে কেচিং কোন মাসে সেল হয়েছে, কত টাকা সেল হয়েছে, এর একটা তথ্য আপনি সামারি এখানে দেখতে চান। যেমন কেচিং জুন মাসে কোনো সেল হয় নাই, জানুয়ারিতে হয়েছে, ফেব্রুয়ারিতে নেই, মার্চ এপ্রিল নেই, মার্চ নেই, আগস্ট নেই, সেপ্টেম্বর আছে, ডিসেম্বর নেই। এভাবে আপনি কিবোর্ড চাইলে কিবোর্ডে তথ্যগুলো পাবেন। আর যদি বলেন নিচে আবার গ্রাউন্ড টোটালটা পাবেন, কোন আইটেমটা কত টাকা টোটাল বিক্রি হয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আবার যদি বলেন যে না আমি ম্যান অনুযায়ী দেখতে চাই, যেমন আমি আকরামের তথ্য দেখতে চাই, আমি ওকে বাটন প্রেস করলাম, শুধু আকরামেরটাই আমার এখানে দেখালো। আমি যদি আকরামটাকে অল সিলেক্ট করে দিলাম, সবারটা আসলো। এখান থেকে আমি এরিয়া ভিত্তিক দেখতে চাই, শুধু বরিশাল অংশটাই দেখতে চাই, তাই আমরা বরিশাল ক্লিক করে ওকে বাটন প্রেস করলাম। দেখেন বরিশালের মধ্যে আমার এই মালগুলো সেল হয়েছে। এই যে পিভট টেবিলটা যদিও বা ছোট্ট একটা কমান্ড, কিন্তু একজন বিজনেসম্যানের জন্য, একজন ম্যানেজারের জন্য, একজন হিসাবকারীর জন্য কতটাই যে সহজ একটা, মানে এই সফটওয়্যারটা তার জন্য যে কতটাই উপকারী সেটা কখনো সে কল্পনা করতে পারবে না। কেন? এটা তো সুন্দর একটা তথ্য আপনাকে দিবে, যেটা আপনি দিনকে দিনের কাজগুলো আপনি মুহূর্তে সেরে ফেলতে পারতেছেন। দিনকে তথ্য, যেমন আপনি মাস ওয়াইজ চাচ্ছেন, মাস ওয়াইজ পেয়ে যাচ্ছেন। এরপর আপনি ম্যান অনুযায়ী যাচ্ছেন অথবা এরিয়া ভিত্তিক যাচ্ছেন, যেভাবে ইচ্ছা আপনি ওইভাবে রিপোর্টটা তৈরি করতে পারছেন। এটাই হলো পিভট টেবিলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এবার আসেন টেবিল। শুধু টেবিলটার কাজ হলো ডাটা এন্ট্রির কাজ। কি ধরনের ডাটা এন্ট্রি? যেমন আপনি আপনার মাদ্রাসার স্টুডেন্টদের ভর্তিটা নিতে যাচ্ছেন কম্পিউটারে, অথবা মিউট করেন প্লিজ। স্যার আমরা আগের যে টেবিল, হ্যাঁ বলেন।
আচ্ছা, এখন দেখেন পিভট টেবিলটা আমরা ক্লিয়ার হলাম। একজন ম্যানেজারের জন্য এই কমান্ডটা খুবই গুরুত্বপূর্ণ, যদিও বা সবার জন্য লাগবে না, তারপরেও এটা একটা গুরুত্বপূর্ণ কমান্ড। যদি কোনো সময় আপনি ম্যানেজার হন অথবা আপনি মালিক হন, আপনি আপনার কোম্পানির একটা রিপোর্ট আপনি আপনার সামনে নিয়ে আসতে পারবেন, সারা বছরের, সারা মাসের, সারা সপ্তাহের, সারা জীবনের তথ্যগুলো আপনি খুব সুন্দরভাবে আপনার সামনে দেখতে পারবেন। আর এখানে পরবর্তীতে যে টেবিলটা পাচ্ছেন, এখানে মূলত টেবিলটার কাজ হলো ডাটা এন্ট্রির ফর্ম তৈরি করা। ডাটা এন্ট্রির ফর্ম বলতে যেমন একটা মিনি সফটওয়্যার বলা যায়। যেমন আপনি আপনার স্টুডেন্টদের নামগুলো এভাবে এন্ট্রি করতে চাচ্ছেন, যেমন আকরাম, ঠিকানা ঢাকা, মোবাইল নাম্বার, তারপর হচ্ছে ক্লাস, মক্তব, তারপর ভর্তি তারিখ লিখলেন, গার্ডিয়ান, অভিভাবক নাম। এই যে প্রত্যেকটা ঘরে ঘরে আপনাকে বারবার অ্যারো বাটনের মাধ্যমে যাওয়া লাগছে এবং প্রত্যেকটা ঘর টাইপ করার পর পরবর্তী ঘরে আবার যাওয়া লাগছে। এই যে সময়টা, এই সময়টা আপনাকে ডাটা এন্ট্রি কাজ করার জন্য 50% কেন, বরং 1/3 সময় আপনাকে কাজে লাগাবে, বাকি 2/3 সময় আপনাকে বাঁচাবে। কিভাবে বাঁচাবে? যেমন আপনি আপনার বাসা থেকে স্ট্যান্ডে গেলেন, অফিসে যাবেন, স্ট্যান্ড থেকে আপনি গুলিস্তান গেলেন, গুলিস্তান থেকে আপনি আবার গাড়ি চেঞ্জ করলেন, আরেকটা গাড়ি নিলেন, অফিসে নামলেন। এই যে আপনি এখান থেকে স্টপেজে গেলেন, স্টপেজ থেকে গাড়ির জন্য অপেক্ষা করলেন, গাড়িতে উঠলেন, আবার গুলিস্তান নেমে আরেকটা গাড়ি শিফট করলেন, এরপর ওখান থেকে আরেক জায়গায় আপনার অফিসে নেমে আপনার অফিসে গেলেন। এই যে সময়টা, গাড়ি যতটুকু সময় নিয়েছে তার থেকে বেশি সময় নিয়েছে আপনার রাস্তায় অপেক্ষা এবং হাঁটা। এই যে অপেক্ষা এবং হাঁটার সমপরিমাণ সময় আপনাকে মিনিমাম আপনাকে বাঁচাবে সফটওয়্যারটা। আপনি যখন আপনার স্টুডেন্টদের ফর্ম গুলো দেখে দেখে কম্পিউটার পেজে এন্ট্রি করবেন অথবা ইন্টারনেটের কোনো ডাটা এন্ট্রি কাজ আপনি পেয়েছেন, সেই ডাটা এন্ট্রি গুলো আপনাকে দেখে দেখে কম্পোজ করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনি এই ফরম্যাটটা তৈরি করে রাখবেন। ফলে আপনি ডাটা এন্ট্রিটা খুব সহজে অল্প সময়ে অনেকগুলো ডাটা এন্ট্রি করতে পারবেন। ঠিক একটা ডাটা এন্ট্রি করতে যে সময়টা লেগেছে, এখানে 2, 3, 4, 5, 6 6টা ডাটা আমরা এন্ট্রি করেছি, যে সময়টা ব্যয় হয়েছে ঠিক 3টা ডাটা এন্ট্রি করার সমপরিমাণ সময় লাগবে যদি আমরা ফর্মটা তৈরি করি। এর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো, প্রথম আমাদেরকে শিরোনাম লিখতে হবে, এরপর সিলেক্ট করতে হবে। প্রথম আমাদের কাজ হলো যে ফর্ম তৈরি করার জন্য শিরোনামগুলো লিখতে হবে, এরপর শিরোনামগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা চলে যাব, যেমন আমরা আমাদের শিরোনামগুলোকে অন্য এক জায়গায় কপি করে নিয়ে গেলাম। আচ্ছা, আমরা শিরোনামগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা ক্লিক করব টেবিল। যখন আমরা টেবিলে ক্লিক করব, মাই টেবিল হ্যাজ হেডার্স, এখানে টিক মার্ক বসিয়ে দিয়ে আমরা ওকে বাটন প্রেস করব। ফলে কি হবে দেখেন, আমার তথ্যগুলো এন্ট্রি করার জন্য একটা ফরম্যাট তৈরি হয়ে গেছে, একটা টেবিল তৈরি হয়ে গেছে। এখন আমাকে এই যে ফর্মটা আমি এখানে তৈরি করেছি, সেই ফর্মটা আমাকে ওপেন করতে হবে। ওপেন করার জন্য যেমন আমাদের ফাইলটা সেভ করার জন্য একটা কমান্ড থাকে, ফাইলটাকে বোল্ড করার জন্য একটা কমান্ড থাকে, আর লেখাটাকে বোল্ড করার জন্য একটা কমান্ড থাকে, লেখাটাকে কালার করার জন্য আরেকটা কমান্ড থাকে। সেম আমার এই ফর্মটা যে আমি তৈরি করেছিলাম টেবিলের মাধ্যমে, সেই ফর্মটা ওপেন করার জন্য আমার একটা কমান্ড আছে, সেই কমান্ডের নাম হলো ফর্ম। এই ফর্মটা যদি আপনার এখানে না থাকে তাহলে আপনাকে আনতে হবে ফাইল থেকে অপশন। ফাইল থেকে অপশনে যাওয়ার পরে আমরা চলে যাব কাস্টমাইজ রিবন। কাস্টমাইজ রিবনে যাওয়ার পরে
কাস্টমাইজ রিবনের নিচে কুইক অ্যাক্সেস টুলবার আছে। সেই কুইক অ্যাক্সেস টুলবারে যখন আমরা ক্লিক করব, ডান পাশে আমাদের দুইটা উইন্ডো ওপেন হবে, এটা রাইট, এটা লেফট। লেফটের কমান্ড থেকে রাইট কমান্ড আমাদেরকে নিয়ে যেতে হবে আমাদের ফর্মটা। যেমন এখানে অলরেডি ফর্মটা আছে, আমরা এটাকে রিমুভ করে ফেললাম। এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন রিমুভ আছে, রিমুভ করলাম। রিমুভ করার দ্বারা আমাদের এখান থেকে এটা চলে যাবে। আমরা চাচ্ছি আমাদেরকে এইখানে যা যা থাকবে সবকিছু আমাদের এই যে স্ক্রিন এখানে আছে, এটার নাম হলো অ্যাক্সেস বার। সেই অ্যাক্সেস বারের মধ্যে কি কি সেট করতে চাচ্ছেন আপনি এইভাবে কুইক অ্যাক্সেস টুলবারের মাধ্যমে সেট করতে পারবেন। এখন কথা হলো যে আপনি এখানে যে টুলবার গুলোতে আপনার যে কমান্ড গুলো সেট করবেন, কিভাবে সেট করবেন। যেমন আপনার কি দরকার, ক্যালকুলেট নাও দরকার, ক্যালকুলেট নাওতে ক্লিক করার পর অ্যাড ক্লিক করবেন, ফলে দেখেন ক্যালকুলেট নাও কমান্ডটা এখানে চলে আসছে। আবার ডিলিট করবেন, ক্লিক করার পর রিমুভ করেন, চলে যাবে। এখান থেকে আপনাকে ফর্মটা সিলেক্ট করতে হবে। সেই ফর্মটা আপনি পাবেন কোথায়? এখান থেকে তো আপনি ফর্মটা খুঁজে পাচ্ছেন না। ফর্মটা আপনি পাবেন কোথায়? ফর্মটা পাবেন উপর দিকে দেখতে পাচ্ছেন চুজ কমান্ড ফ্রম। সেই কমান্ডে ক্লিক করলে এখান থেকে শো করবে কমান্ড নট ইন দা রিবন। এরপর আসেন একটু নিচের দিকে গেলে আমরা পেয়ে যাব ফর্মটা। ঠিক স্ক্রল বারটা মাঝামাঝি থেকে একটু উপরের দিকে থাকবে, তখন আমরা বাম পাশে পাবো ফর্ম। ফর্ম সিলেক্ট করার পর অ্যাড ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আমরা এটাকে ক্লোজ করে দিলাম, ফলে দেখেন আমার এটা এখানে চলে আসছে। এবার আমরা যে ফর্মেটটা তৈরি করেছি সেটাকে আমরা সিলেক্ট করব এবং ফর্মে ক্লিক করব। যখন আমরা ফর্মে ক্লিক করব তখন আমাদের ফর্মের এই যে ফরম্যাটটা, যে মিনি সফটওয়্যারটা, সেটা আমাদের এখানে চলে আসবে। এখানে দেখেন শিরোনামগুলো বাংলাতে বাম পাশে অন্য ফন্টে শো করছে। এর কারণটা কি? এর কারণটা হলো আমাদের শিরোনামগুলো বিজয় বাংলাতে করা, আর বিজয় বাংলা লেখাগুলো সফটওয়্যার কখনো কি করে না, গ্রহণ করে না। আজকে যদি আমরা এই লেখাটা অব্র বাংলা লিখতাম বা ইউনিকোড বাংলায় লিখতাম, সেই ক্ষেত্রে তখন আমার এখানে বাংলাটাই শো করতো। কিভাবে করবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি একটু পরে। আপনি কিভাবে ডাটাগুলো এন্ট্রি করবেন সেটা আপনি এখানে লিখেন। যেমন আপনাকে আইডিয়া করতে হবে, যেটা আপনি এখানে লিখেছেন এভাবে, সেক্ষেত্রে আপনার মনে রাখতে হবে যে কোনটা আপনি কি লিখেছেন এখানে। যেমন এখানে লিখেছি আমরা নাম, সেক্ষেত্রে আমরা আকরাম। কিবোর্ড থেকে টেপ বাটনের মাধ্যমে পরবর্তী ঘরে যাব, ঠিকানা লিখলাম ঢাকা, এরপর লিখলাম মোবাইল নাম্বার, তারপর হলো তার ক্লাস, তারপর হলো তার ভর্তি ডেট, তারপর হলো তার গার্ডিয়ান। লেখা কমপ্লিট, এন্টার বাটন প্রেস করেন। ফলে দেখেন আপনার এই যে তথ্যটা এখানে যেটা এন্ট্রি করেছিলেন সেটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। এবং এটা আপনার সময়টা, এখানে সময়টা কিসে ব্যবহার হবে? শুধুমাত্র টাইপে। যার যত বেশি গতি থাকবে সে তত বেশি কাজ করতে পারবে। এখানে অন্য কোনো সময় নষ্ট হবে না। এখন দেখেন এভাবে আপনি তথ্য আবার এন্ট্রি করেন, আবার এন্টার বাটন প্রেস করবেন, তাহলে আবার এই তথ্যটা এখানে চলে আসবে। এভাবে আপনি যেই কোনো শত ফরম্যাট গুলো তৈরি করতে পারবেন। এখানে আমরা যদি বাংলা শুরু করতে চাই, সেই ক্ষেত্রে আমরা বিজয় বাংলাতে না লিখে আমরা অব্র বাংলাতে লিখবো। যেমন আমরা অব্র বাংলায় অ্যাক্টিভ করলাম, নাম, ঠিকানা, ক্লাস, মোবাইল নাম্বার, এই কয়েকটা দিয়ে দেখি আমরা 4টা শিরোনাম সিলেক্ট করলাম। এবার আমরা ইনসার্টে যাব, ক্লিক করব টেবিল। টেবিল ক্লিক করার পরে আমরা মাই টেবিল হ্যাজ হেডার্স ক্লিক করে ওকে বাটন প্রেস করব। আমাদের টেবিলটা বা ফর্মটা তৈরি হয়ে গেছে। এবার আমরা ফর্মে ক্লিক করব। এখন দেখেন এই যে বাম পাশে শো করছে আমার বাংলাতে শো করছে। কারণ হলো আমি এখন এই যে শিরোনামগুলো লিখেছিলাম সেই শিরোনাম কিন্তু বাংলায় না, বরং বিজয় বাংলা নয়, ইউনিকোড বাংলা। যেমন আমরা এখানে লিখলাম আকরাম, এখানে লিখলাম ঢাকা, ক্লাস লিখলাম হেফজ, মোবাইল নাম্বার, এন্টার বাটন। এখন আবার লিখলাম মাহমুদ,
নোয়াখালী, মেশকাট। এভাবে আমরা কি করতে পারবো? ডাটা এন্ট্রি কাজগুলো করতে পারবো। যদি কখনো আমাদের ডাটা এন্ট্রি কাজ আসে তাহলে আমরা এইভাবে ডাটা এন্ট্রি গুলো করব। এবার আসেন আমরা মেনু সম্পর্কে আলোচনা করি। ভিউ মেনু, ভিউ মেনুর মধ্যে প্রথমে দেখতে পাচ্ছেন ওয়ার্কবুক ভিউজ, যেগুলোকে আমরা পেজ মুড বলি। এখান থেকে পেজ মুড আছে, যখন যে মুডটা প্রয়োজন হবে সেই মুডটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। আপনার যদি রোলারটা না আসে রোলারটা পাবেন, গাইডলাইন্সটা যদি উঠে দিতে চান গাইডলাইন্স, ফর্মুলা বার যদি উঠে দিতে ফর্মুলা বার, হেডার রোজটা যদি উঠে দিচ্ছেন হেডার রোজ, সবকিছু আপনি এখান থেকে টিক মারার মাধ্যমে উঠাইতে পারবেন এবং অ্যাক্টিভ করতে পারবেন। ডান পাশে দেখতে পাচ্ছেন জুম, যেটা মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছি। এবার এর ডান পাশে যা দেখেছেন সেটা হলো মাইক্রোসফট ওয়ার্ডের মতোই অ্যারেঞ্জ অল, যতগুলো ফাইল ওপেন করা থাকবে সবগুলো ফাইলকে একত্রে আপনি এখানে স্টিল দেখতে চান। স্প্লিট অথবা হাইড, আপনি ঘরগুলোকে হাইড করে রাখতে চান সেক্ষেত্রে আপনি হাইড কমান্ডে ক্লিক করবেন। আনহাইড, যেমন আমি দুইটা নাম হাইড করব, আনহাইড ক্লিক করলাম, ফলে দেখেন এটা লুকিয়ে গেছে। আমি যদি আবার আনহাইড ক্লিক করি তখন আমার এই তথ্যগুলো আবারও চলে আসবে। তো কখনো যে আমাদের এই ধরনের কোনো তথ্যকে হাইড করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে করে নেব। এরপর সেভ ওয়ার্কস্পেস, এটা আমাদের প্রয়োজন নেই। সুইচ ওয়ান্ডো, এটা আমাদের প্রয়োজন নেই, কারণ আমাদের যে সকল ফাইলগুলো ওপেন করা আছে ওই সকল ফাইলগুলো আমরা এখানে দেখতে পারবো। এখান থেকে চাইলে ওপেন করতে পারবো, বা আমাদের নিচে জমা আছে এখান থেকে আমরা ফাইলটা ওপেন করে নিতে পারবো। এটা হলো আমাদের ভিউ মেনু। রিভিউ মেনুটাও সেম, প্রুফিং অর্থাৎ কোন শব্দ রিসার্চ করতে চাইলে আর স্পেলিং গ্রামারটাকে ঠিক করতে চাইলে, আর ট্রান্সলেট আমরা বাংলা থেকে ইংলিশে, আরবি থেকে বাংলাতে ট্রান্সলেট করতে চাইলে, যেগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছি, কমান্ড গুলো আমরা আলোচনা করেছিলাম। অতিরিক্ত যে পয়েন্টটা আছে সেটা হলো প্রোটেক্ট শীট, প্রোটেক্ট ওয়ার্কবুক। প্রোটেক্ট শীট, আপনি শীটটাকে লক করতে চাচ্ছেন, কেউ যাতে আপনার কোনো এন্ট্রি করতে না পারে বা কিছু করতে না পারে। আমরা 1 2 3 ব্যবহার করে ওকে বাটন প্রেস করলাম, আবার কনফার্ম হওয়ার জন্য 1 2 3 ব্যবহার করে ওকে বাটন প্রেস করলাম। এখন দেখেন আমি আমার শীটের মধ্যে কোনো কিছু এখন লিখতে পারছি না। এটা কোন ক্ষেত্রে ব্যবহার করব? যেমন প্রথমত কথা হলো যে আপনার এই ফাইলের মধ্যে আপনি একটা ফাইল আপনি স্টুডেন্টকে দিয়ে মাদ্রাসায় বাজারে পাঠালেন প্রিন্ট আউট করার জন্য। ধরে নিলেন এটা ফলাফল বা প্রশ্ন, ফলাফলটাই ধরেন। এখন সেই ক্ষেত্রে স্টুডেন্ট যদি এমন হয় একটু চালাক টাইপের হয়, সেই ক্ষেত্রে কিন্তু সে কি করবে, তার নাম্বারগুলো হয়তো বাড়িয়ে দিতে পারবে বা কমিয়ে দিতে পারবে। কিন্তু আপনি যদি এই ক্ষেত্রে আপনার এই শীটটাকে লেখার পরে যদি আপনি লক করে দেন পাসওয়ার্ড দিয়ে, তাহলে তার হাজারো ক্ষমতা নেই সে এটাকে কি করতে পারবে কোনো কিছু চেঞ্জ করার ক্ষেত্রে। এই ক্ষেত্রে আমরা প্রোটেক্টের মাধ্যমে এটা লক করতে পারবো। আনপ্রোটেক্ট যখন ক্লিক করব পাসওয়ার্ড চাবেন, পাসওয়ার্ড দিতে পারলেই আমাদের এটা আনলক হবে। এখন দেখেন আপনি এন্ট্রি করেন, এখন এন্ট্রি হচ্ছে, কিন্তু কিছু সময় আগে কিন্তু আর এন্ট্রি হয়নি। এর কারণটা হলো যেটা লক করা ছিল। প্রোটেক্ট ওয়ার্কবুক, পুরো ওয়ার্কবুকটাই যদি আমি লক করতে চাই, শেয়ার ওয়ার্কবুক, আমরা যদি আমাদের এই শেয়ার এটা ফাইলটাকে শেয়ার করতে চাই, এটা আমাদের প্রয়োজন নেই, এটা কখনো লাগে না, এটা করতে গেলে একটু ভেজাল করে, সো আমরা এটা করি না। তো এই হলো আমাদের ভিউ এবং রিভিউর আলোচনা। যদিও বা এটা মাইক্রোসফট ওয়ার্ডে বেশিরভাগ আলোচনা করা হয়েছে, বা এটা তেমন একটা প্রয়োজন নেই আমাদের, তবে কমান্ড ছিল তাই বলে দিলাম। আগামী ক্লাসে আমরা আলোচনা করব ফর্মুলাস এবং ডাটা নিয়ে। দুটোটাই আমাদের ইম্পর্টেন্ট কাজের ক্ষেত্রে, বিশেষ করে এক্সেলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দুইটা মেনু, যেটা অবশ্যই আমরা একটা সময় নিয়ে যথাসময় উপস্থিত হয়ে যাব এবং এটা লং টাইম আমরা এটা আলোচনা করব। আজকে ক্লাস এই পর্যন্ত, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।